নান্টু রোজকার দিনের মতোই আড্ডা সেরে রাতের বেলায় বাড়ির পথ ধরেছিল। তার বাড়ি ফেরার পথে একটা বাঁশবাগান পড়ে। সে পথ দিয়ে এগোচ্ছিল, ঠিক তখনই তার মনে হলো বাঁশবাগানের মধ্যে দিয়ে একটি কালো ছায়া দ্রুত গতিতে চলে গেল। সে কিছুক্ষণ ভালো মতো দেখলো, কিন্তু পরে আর কিছুই দেখতে পেল না। হঠাৎ করে অন্ধকার থেকে একটি হাত তার মুখ চেপে ধরলো। সে প্রাণে প্রাণে দৌড়ানোর চেষ্টা করলো, কিন্তু সে দেখলো তার পা আর মাটিতে নেই, হাওয়ায় ভাসছে। তারপর সে ছায়া মূর্তি তাকে টেনে নিয়ে গেল, আর তারা আর্তনাদ মিলিয়ে গেল সেই বাঁশবাগানের অন্ধকারে। নারায়ণপুর গ্রামে প্রতিদিনের মতোই আড্ডা বসেছে চায়ের দোকানে। প্রতিদিনের মতনই তিনজন বন্ধু সেখানে গল্প করছিল। কিরে দিলীপ, শহরে ব্যবসা করে অনেক তো টাকা ইনকাম করছিস তুই আর নান্টু, তো গ্রামের জন্য কিছু তো করতে পারিস নাকি? হ্যাঁ রে, আমরাও তাই ভাবছি। এবার এখানে একটা কারখানা তৈরি করব। তাতে এখানকার লোকেরাও কাজ করবে, গ্রামের সবাই ভালো থাকবে। এ তো খুব ভালো খবর। তো করছিস না কেন? তাড়াতাড়ি কর। আসলে সমস্যা একটাই, আমাদের কারখানা করতে গেলে অনেক জমি লাগবে, আর জমিটা নদীর কাছাকাছি থাকলে ভালো হয়। আরে সমর, তোর ভাগ্নের কাছে তো 4 বিঘা জমি আছে, আর জমিটা তো নদীর কাছেই। তুই যদি জমিটা আমাদেরকে বিক্রি করাতে পারিস তাহলে মোটা অঙ্কের টাকা পাবি। না, আমার মনে হয় না উপেন্দ্র ওর জমি বিক্রি করবে। আসলে বাবা মরা ছেলে, ওর বাবা মার স্মৃতি বলতে তো ওই জমিগুলোই আছে। আরে তুই বলে তো দেখ। না না, ও বিক্রি করবে না। পরদিন সকালে গ্রামের রাস্তাতে ঘুরছিল দিলীপ আর নান্টু। হঠাৎ তারা দেখতে পেল উপেন্দ্র তার জমিতেই চাষবাস করছে। তখন তারা দুজন উপেন্দ্রর কাছে গিয়ে বলল, কি হে উপেন্দ্র, কি খবর তোমার? এই তো কাকা বাবু, কোনো মতে চলে যাচ্ছে। আপনাদের কি খবর? এই তো আমাদেরও ভালোই। আরে ওসব কথা পরে হবে। উপেন্দ্র, তোর সাথে আমাদের কিছু কথা আছে। হ্যাঁ বলুন। আপনি আমাকে যতই টাকা দিন, কিন্তু আমি এই জমি বিক্রি করব না। আর তাছাড়াও আপনাদের সেই কালো টাকার আমার কোনো প্রয়োজন নেই। দেখ, আমাদের না শোনার কিন্তু কোনো অভ্যাস নেই। তো অভ্যাস করুন, কারণ আমি এই জমি বিক্রি করব না। এই প্রথমত তুই আমাদেরকে না বলছিস, আর তারপরে অপমানও করছিস। কাজটা তুই ঠিক করলি না। এরপর কিন্তু ভালো হবে না উপেন্দ্র। যান যান, তো কাজের সময় আর বিরক্ত করবেন না, যান। সে সময়ের মতো তারা সেখান থেকে চলে গেল এবং যেতে যেতে তারা কথা বলতে লাগলো। আমাদেরকে অপমান করলো। সে দুদিনের ছোকরা, মুখের উপরে যেভাবে কথা বললো, ওর কিছু একটা করতেই হবে। হ্যাঁ, তুই ঠিকই বলছিস, ব্যাটার বড্ড বার বেড়েছে। পরের দিন সকালে গ্রামে উঠে গেল নদীর পাশের জমিতে নতুন কারখানা তৈরির কথা। অপরদিকে সমর তার ভাগ্নে উপেন্দ্রর খোঁজে পুরো গ্রাম এদিক ওদিক করতে লাগলো। উপেন্দ্রর খোঁজে সে তাদের চায়ের দোকানে এসে উপস্থিত হলো এবং বলল, ভাই দিলীপ, নান্টু, তোরা কি উপেন্দ্রকে দেখেছিস? তোমার ভাগ্নে বৈরাগী হয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে, আর তার জমি আমাদের নামে করে গেছে, বুঝলে? সমরের তাদের কথা শুনে কেমন যেন সন্দেহ হওয়া শুরু করলো। তখন সে তাদের কিছু বলতে পারেনি। সে তখন সেখান থেকে দুঃখী মুখ করে চলে গেল। আর দিলীপ আর নান্টু সেই চায়ের দোকানে আড্ডা দিতে লাগলো। কিন্তু যেতে যেতে সমর শুনতে পেল, উপেন্দ্রকে সরিয়ে দিয়ে ভালোই হয়েছে। হ্যাঁ, তুই ঠিকই বলছিস, সমস্যাই নেই এখন আর। জমিটা বিনামূল্যে পেয়ে গেলাম। সমর তাদের কথা শুনে রেগে গজগজ হয়ে গেল এবং মনে মনে স্থির করলো সে তার প্রতিশোধ নেবেই। কিছুক্ষণ পর নান্টু বলল, চল আজকের মতো উঠি, কাল দেখা হবে। হ্যাঁ হ্যাঁ চল, ঠিক আছে। কথাগুলো বলে নান্টু তার বাড়ির দিকে চলে গেল। দিন সকালে নান্টুর মৃতদেহ পাওয়া গেল গ্রামের বটতলায় ঝুলন্ত অবস্থায়। সঙ্গে সঙ্গে পুরো খবরটা রটে গেল গ্রামে। দিলীপের কাছে খবর পৌঁছাতেই সে রাগে কড়কড় করে বলে উঠল,
নান্টু আত্মহত্যা করতেই পারে না, এটা কোনো ষড়যন্ত্র। আমি নিশ্চিত এটা খুন। সে ঠিক করলো আজ রাতেই সে এই গ্রাম ছেড়ে পালিয়ে যাবে। ঠিক সেই রাতেই দিলীপ গ্রাম ছেড়ে স্টেশনের দিকে এগোতে থাকে। মাঝপথে সমর তার পথ আটকে দেয়। তার হাতে ছিল একটি বড় লাঠি। ও সমর, তুই তাহলে নান্টুকে খুন করেছিলি, আর এখন আমাকে মারতে এসেছিস? সমর তার কোনো কথার উত্তর দিল না, কিন্তু লাঠি নিয়ে সে তার দিকে এগোতেই থাকলো। আর অপরদিকে দিলীপ চেঁচিয়েই যাচ্ছিল। তুই আমার কিছুই করতে পারবি না। হঠাৎ তার মনে হলো সে হাওয়াতে ভাসছে। সে কিছুই বুঝতে পারছিল না। এদিকে সমরও এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে যায়। কিছুক্ষণ পর বাতাসে দৃশ্যমান হলো উপেন্দ্র। মামা, তুমি সরে যাও। ওর মৃত্যু আমার হাতেই লেখা। উপেন্দ্র, আমাকে ছেড়ে দাও। আমি আর কোনোদিনও এরকম কিছু করব না। না না, তোমরা তো আমাকে মারার সময় এত কিছু ভাবোনি। উপেন্দ্র, কি হয়েছিল সেদিন তোমার সাথে? সেদিন আমার কাজ করতে করতে দেরি হয়ে গিয়েছে। আমি নদীর ধারে হাত পা ধুতে যাব, ঠিক তখনই নান্টু কাকু আর দিলীপ কাকু এসে বলল। শেষবারের মতো বলছি, তুই জমিটা দিবি কিনা? আমি তখনও রাজি হইনি। তার ফলস্বরূপ তারা আমার গলা টিপে ধরে। কিছুক্ষণ ছটপট ও আর্তনাদ করার সত্ত্বেও তারা আমায় ছেড়ে দেয়নি। তৎক্ষণাৎ আমার এবং তারা মৃতদেহ ফেলে দেয় নদীতে। আমি নান্টু কাকার যে অবস্থা করেছি, ঠিক একই অবস্থা এখন আমি তোমার করব। কথাগুলো বলার সাথে সাথেই উপেন্দ্র হাওয়াতে হাত বাড়িয়ে দিল। সময় উপেন্দ্রকে কিছু বলতে যাবে, ঠিক তখনই উপেন্দ্র বলল, মামা, আমার মৃতদেহের অবশিষ্ট অংশ এখনো সেই নদীর তলায় পড়ে আছে। এটি বলেই উপেন্দ্র একটা বাতাসে মিলিয়ে যায়। পরদিন সকালে গ্রামবাসীরা দেখতে পেল বট গাছটিতে ঠিক আগের মতোই দিলীপের মৃতদেহ ঝুলছে।